বিয়ের 5 বছর পরেও আমার বাচ্চা হচ্ছিল না। এই জন্য আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং স্বামীর সকল আত্মীয়-স্বজন আমাকে আটকুর বলে গালি দিতে লাগল। তারা আমাকে বিভিন্নভাবে কুরুচিসম্পন্ন কথা বলত। এক পর্যায়ে আমার স্বামী আমাকে বলে দিল এইবার যদি বাচ্চা না হয় তাহলে সে আমাকে রাখবে না, তালাক দিয়ে দিবে। তারপর বিষয়টা আমি আমার বাবার কাছে খুলে বলি। আর বাবা আমার মুখ থেকে এইসব কথা শুনে একদিন রাতে বাচ্চা হওয়ার জন্য আমার সাথে যা করেছিল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি তমা। বর্তমানে আমি প্রবাসে আছি। আমি বিদেশে একটি গার্মেন্টসে চাকরি করি। আমার জীবনে বন্ধুরা একটা ট্র্যাজেডি আছে, একটা হৃদয় বিধায়ক ঘটনা আছে। ঘটনাটি শুনলে হয়তো তোমরা চোখের পানি ধরে রাখতে পারবে না। ঘটনাটি তখনকার সময়ে বন্ধুরা, যখন আমার বয়স 14 কি 15 হবে। আমি বাংলাদেশের একজন মেয়ে। আমি আমার পরিবারের সাথেই বড় হয়েছি। কিন্তু আমার বয়স যখন 8 কিংবা 9 হবে, তখন আমার মা মারা যায়। আমি পরিবারের শুধু একমাত্র মেয়ে ছিলাম। আর আমার এক ভাই ছিল। সেও খুব একটা ভালো ছিল না। সে নোয়াখালীর একজন মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে। মোট কথা, আমার ভাই আমাদের পরিবারের কোনো খোঁজখবর নিত না। আর আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আর অন্য কোথাও বিয়ে করে নাই। এভাবে কষ্ট করে চলতে লাগলো আমার জীবন। তারপরও আমরা খুব ভালোই ছিলাম, খুব খুশি ছিলাম। আমার বাবা সারাদিন কাজ করে যা পাইত তাতে আমাদের খুব ভালো করে চলে যেত। আমার বাবা আমাকে খুব ভালোবাসত, অনেক বেশি ভালোবাসত। আর এভাবেই আমাদের জীবন, মোট কথা আমার জীবন চলতে লাগলো। খুব একটা প্রাতিষ্ঠানিক পড়ালেখা করতে পারি নাই আমি। 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিলাম। তারপর আমার বাবা আমাকে সিদ্ধান্ত নিল। আমার যখন 14 থেকে 15 বয়স, তখন সিদ্ধান্ত নিল আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি আর আমার বাবার কথা অমান্য করতে পারলাম না। কারণ আমার বাবা মধ্যবয়স্ক। আর তাছাড়াও বাবা কাজও খুব একটা বেশি করতে পারে না। বাবার উপরে বোঝা হয়ে আর কতদিন থাকব। তাই সিদ্ধান্ত নিলাম এবং বিয়েতে রাজি হয়ে গেলাম। আর এদিকে আমার বাবা আমার জন্য পাত্র দেখা শুরু করল। পাত্র দেখতে দেখতে হঠাৎ একদিন আমার বাবা একটি ভালো পাত্রের সন্ধান পেল। কিন্তু পাত্র ছিল বেকার। সে কিছু করত না। কিন্তু পাত্রীর বাবা মায়ের পারিবারিক অবস্থা ভালো ছিল। খুব বংশীয় পরিবারের লোক ছিল। সবকিছু ভেবেই আমার বাবা এখানে আমাকে বিয়ে দিতে সম্মতি হল। আমিও সেখানে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। তারপর আমার বাবা আমাকে ধুমধাম করে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পর বিয়ের প্রথম রাতে যখন আমার স্বামী আমার কাছে আসলো, তখন আমার কাছে কেমন জানি মনে হলো। নেশাখোর, নেশাখোর ভাব। আমি হয়তো তাকে খুব একটা বেশি বুঝতে পারি নাই। প্রথম প্রথম তো ভাবছি হয়তো এরকম হতে পারে। কিন্তু যখন সপ্তাহ কানেক গেল, তখন দেখলাম আরো বেশি সমস্যা। আমি বুঝতে পারতেছি না সে কেন আমার কাছে এই রকম করে। যাই হোক, অবশেষে আমি তাকে মানিয়ে নিতে পেরেছিলাম এবং বুঝতে পারছিলাম যে তার এটা প্রথম প্রথম। বিদায় আমাকে দেখে সংকোচ বোধ করছিল। কিন্তু আমি বেশ কিছুদিন দেখার পরেও আমি আমার স্বামীর কাছ থেকে কাঙ্ক্ষিত মনের কোনো কিছুই পাইনি। অর্থাৎ একটা স্ত্রী একটা স্বামীর কাছ থেকে যা আশা করে তার কোনো কিছুই আমি পাইনি। সে 2 থেকে 3 মিনিটেও আমার উপর অবস্থান করতে পারে না। তারপরও আমাকে ধৈর্য ধরে থাকতে হয়েছে। কারণ আমি গরিব ঘরের মেয়ে। আমি যদি বাবার কাছে আবার চলে যাই, তাহলে তো বাবা আর আমাকে কখনো কোনোদিন বিয়ে দিতে পারবে না মনে হয়। খুব কষ্ট করে আমাকে চলতে হয়েছিল। কি বলবো বন্ধুরা, বিবাহিত জীবনের পর স্বামীর কাছ থেকে যদি কোনো স্ত্রী তার আশানুরূপ কোনো জিনিস না পায়, যে না পায়, সে কেবল বুঝে তার বেদনা। আমারও খুব কষ্টে দিন যাচ্ছিল। এভাবে চলতে চলতেই আমার বিয়ের প্রায় 5টি বছর পেরিয়ে গেল। আজও পর্যন্ত আমি কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। সকলের কাছে আমি একটা অপয় নারী হয়ে গেলাম। সবাই আমাকে আটকোর বলে গালি দেয়। আমি তখন হিংসায় জ্বলে গেলাম। কাউকে বোঝাতে পারলাম না যে সমস্যাটা আমার।
না শামিল। এমতাবস্থায় আমার স্বামীও আমার শ্বশুর শাশুড়ির দিকেই তালে তাল দিতে লাগল। আমার স্বামী ও আমার প্রতি নেগেটিভ হতে লাগল। সে ভাবল হয়তো আমার সমস্যা। আমার স্বামী সব কিছু জেনেও না জানার ভান করছে। আমার স্বামী তো খুব ভালো করেই জানত সমস্যাটা কার। তারপরও সেই দোষ আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল। ভীষণ বিপদে পড়ে গেলাম আমি। কি করব তখন বুঝতে পারছিলাম না। মন চাইছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়টাই আমি করে ফেলি, কিন্তু কিভাবে করব? মাথায় কোনো কিছু ঢুকছে না। অবশেষে আমি বাবার কাছে সবকিছু খুলে বলতে বাধ্য হলাম। বাবা আমার সবকিছু শুনে কিছুক্ষণ চুপ করে রইল। চুপ করে থাকার পর বাবা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, যতটুকু পারে। তারপর বাবা আমাকে বলল, মা, তমা, তুই কোনো চিন্তা করিস না। একটা না একটা ব্যবস্থা হবে। আমি একটা না একটা ব্যবস্থা করবই। তোকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। অনেক বড় ডাক্তারের কাছে যাব। কিন্তু তারপরও আমি সর্বশেষ চেষ্টা করে দেব। তারপর বাবা আমাকে বলল, মারে, সন্তান তো আল্লাহ পাকের দান। আল্লাহ যাকে যখন মন চায় তাকে সন্তান দেয়। আবার যখন মন চায় তখন তার কাছ থেকে সন্তান কেড়ে নেয়। আর এই দোষ কোনো মানুষের উপর চাপিয়ে দেওয়া উচিত না। আমার স্বামীর সাথে আমার সবকিছুই ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু আমার কোনো সন্তান হচ্ছিল না। যদিও সে ক্ষেত্রে আমার কোনো দোষ নেই, তারপরও আমাকে দোষারোপ করা হচ্ছিল, যার কারণে আমার সংসারটা প্রায় ভেঙে ভেঙে যাচ্ছিল। এমন অবস্থায় আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছিলাম না। শুধু ভেবে ভেবে চিন্তা করছিলাম। চিন্তা করতে করতে আমি আমার বাবার সাথেই কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমি নিজে বলতে পারলাম না। রাত যখন 2টা কি 3টা বাজে, তখন আমি অনুভব করলাম ঘুমের মধ্যেই হয়তো কেউ আমার সাথে কোনো কিছু করার চেষ্টা করছে। আমি লাইটটা অন করার সাথে সাথেই দেখলাম আমার বাবা কি এমন অদ্ভুত অবস্থায় আমার উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি বললাম, বাবা, আপনি ঠিক আছেন তো? বাবা বলল যে আমি ঠিক আছি। তাহলে আপনি আমার সাথে এরকম করছেন কেন? বাবা বলল, শোনো মা, তুমি কোনো চিন্তা করো না। যে কারণে তোমার সংসার ভেঙে যাওয়ার অবস্থা হয়েছে, আজকে আমি তোমাকে সংসার টিকানোর জন্য সেই কাজটাই করব। আমি বাবার মুখ থেকে এরকম ধরনের কথা শুনে অবাক হয়ে রইলাম। আর বললাম, বাবা, আমি তোমার মেয়ে। তারপর আমার বাবা বলল, মা রে, তোর সংসার ঠিকানোর জন্য আমাকে যে এই কাজটা তোকে করতেই হবে। আমি বললাম, বাবা, তুমি আমাকে এত ভালোবাসো। বাবা বলল, মারে, যে করেই হইক আমার তোর সংসার টিকাতে হবে। আমি তোর সুখ এবং তোর মুখে হাসি দেখতে চাই। আমি তোর শান্তি দেখতে চাই। তারপর আমি ভাবলাম, যে কারণে মানুষের কাছে আমি অপমানিত হয়েছি এবং কি নিজের স্বামীর কাছেও অপমানিত হয়েছি। শ্বশুর শাশুড়ি সহ প্রত্যেকটা মানুষ আমাকে বিভিন্নভাবে ইঙ্গিত করে কথা বলছে, যদিও সেক্ষেত্রে আমার কোনো দোষ নাই। মনের ভিতরে অনেক জিদ আর মনের ভিতরে অনেক রাগ হয়েছে তখন। তারপর সেদিন বাবার সাথে আমি সেই নিষিদ্ধ সম্পর্কটা করতে রাজি হয়ে গেলাম। 2টি চোখের মধ্যে কেবলমাত্র সন্তানের নেশা। একটি সন্তানের জন্য তখন আমি প্রায় উন্মাদ হয়ে গিয়েছিলাম। যে করেও হোক আমি একটি সন্তান চাই, তাহলে আমার সংসার, আমার পরিবার টিকে যাবে। তারপর আমি আর বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করলাম না। মনের সমস্ত ক্ষোধা বাবাকে দিয়ে মেটানোর চেষ্টা করলাম এবং সেই সাথে আমি একটি বাচ্চা পাব। তখন কি স্বামী আর কে বাবা, এই সমস্ত কিছু মাথা থেকে ভুলে গেলাম। মেতে উঠলাম নিষিদ্ধ কোনো এক লীলায়, যে লীলা পৃথিবীর সমস্ত আইন বহির্ভূত। প্রথম যখন বাবা আমার সাথে প্রস্তুত নিচ্ছিলেন, তখন আমার মনে হলো আমার জীবনে প্রথম আমি কোনো এক নিষিদ্ধ লীলায় যাচ্ছি। কিন্তু আমি যখন প্রথম বাবার এমন প্রস্তুত অবস্থায় বাবার দিকে তাকালাম, তখন যা দেখতে পেলাম তা দেখে তো আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আর মনে মনে ভাবলাম, এটা দেখতেই যে ভয়ঙ্কর, ওটা দিয়ে কাজ করলে না জানি আমার কি অবস্থা হয়। তারপরেও ভাবলাম না, আমার সন্তান প্রয়োজন। যদিও আমার বাবার বয়স প্রায় 50-এর ঊর্ধ্বে, তারপরেও যে এত স্ট্রং আর এত শক্তিশালী তা আমার নিজের চোখকে বিশ্বাস করাতে পারাম
মনে মনে ভাবলাম বাবা এতদিন কিভাবে একা একা রইল। এত পাওয়ার থাকার পরেও বাবা কোনো বিয়ে করে নাই। আজকে আমি আমার বিবাহিত জীবনে 5 বছরে যা পাই না, তা আমি আমার বাবার কাছ থেকে উসুল করব। তখন কে স্বামী আর কে বাবা, মাথার মধ্যে এইসব কিছু নেই। যাই হোক, বাবা যখন আমার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিল, আমার কাছে মনে হলো যেন বিদেশীদের মতো অবস্থা। সেই দিন বাবা আমাকে যে সুখ দিয়েছিল, তা আমি আমার বিবাহিত 5 বছর জীবনেও পাই নাই। অকর্মা ডেকির কাছে বাবা আমাকে বিয়ে দিয়েছে। বাবার আদর পেয়ে আমার কাছে প্রথম দিনেই মনে হলো যেন আমার কাজ হয়ে যাবে। এইভাবে বাবার সাথে আমার 10 দিন হয়েছিল। তারপর আমি আমার স্বামীর বাড়ি চলে গেলাম। তারপর আমার স্বামীর সাথে বেশ কিছুদিন হয়েছিল। এইভাবে 2 মাস যাওয়ার পর আমার কাছে মনে হলো আমি সন্তান সম্ভাবা। যখন আমি সন্তান সম্ভাবা হই, তখন আমার স্বামী যেখানে খুশি হওয়ার কথা, সেখানে আমার সন্তান নিয়ে বিভিন্ন এলোপাতাড়ি কথা বলছে এটা নাকি তার সন্তান না। আমি বললাম, আপনি আমার স্বামী, আপনি এসব কি বলছেন? তখন আমার স্বামী বলল, আমি জানি আমার যে পাওয়ার, আমি কখনো বাবা হতে পারব। সত্যি করে বল, এটা কার সন্তান? কি বলবো বন্ধুরা, তার মুখ থেকে এমন কথা শুনে মাথায় আগুন ধরে গেল। হয়ে গেল তার সাথে আমার তুমুল ঝগড়া। তার মতো একটা অপদার্থর সাথে জীবন কাটানোর চাইতে আমার বড়ু বাবাই ভালো, যে নাকি 50 পেরিয়ে যাওয়ার পরেও এখনো পরিপূর্ণ ফিট। তারপর 10 মাস পর আমার কুল উজাড় করে একটি পুত্র সন্তান হলো। আমি আমার পুত্র সন্তানকে পেয়ে অনেক খুশি, কারণ আমি আমার ছেলের ভরসায় বাবার ঘরেই সারা জীবন কাটিয়ে দিতে পারব। বন্ধুরা, এই ঘটনার পর থেকে আমি আমার স্বামীকে তালাক দিয়ে চলে এসেছি। যে নাকি কিছুই পারে না, আবার আমাকে কথায় কথায় সন্দেহ করে। যেখানে সন্তান না হওয়ার জন্যে সে দায়ী, সেখানে বারবার আমাকে দায়ী করছে, আমাকে দোষারোপ করছে, আমাকে হেনস্থা করছে। তারপর থেকে বন্ধুরা একবারে চলে আসলাম বাবার কাছে। এখন বাবাই আমার সব। বাবা আর আমি এবং আমার সন্তান নিয়ে খুব সুখেই ছিলাম। আমার সন্তানের বয়স যখন 6, তখন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের পায়ে দাঁড়িয়ে একটা কিছু করব ভাবছিলাম। এই চিন্তায় আমি গ্রামের বাড়ি থেকে ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে একটা গার্মেন্টসে চাকরি নিলাম এবং গার্মেন্টসে চাকরি নেওয়ার পর বছর খানেক পরে গার্মেন্টসের চাকরির মাধ্যমে বিদেশ যাওয়ার সুযোগ পেলাম। বন্ধুরা, এখন আমি খুব সুখে আছি, বিদেশে চাকরি করছি, ভালো চলছি। আমার কোনো কিছুর এখন অভাব নেই। অভাব শুধু ভিন্ন কিছুর, যা কোনোদিন পূরণীয় নয়। জীবনের সমস্ত স্বপ্নগুলোই একেবারে ভেঙে চুরমার হয়ে যায় একটি মাত্র ভুলের কারণে। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলবো, জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমরা নিজেরাই ডিসাইড করবে, কারণ জীবন তোমাদের সিদ্ধান্তও তোমাদেরকেই নিতে হবে। আর বিয়ে শাদীর ব্যাপার হলে তো আরও ভিন্ন ব্যাপার। আর মেয়েদেরকে বলবো, যাদের এখনো বিয়ে হয় নাই, তোমরা কখনো বেকার ছেলেকে বিয়ে করবে না। পরিবারের অনেক কিছু থাকলেও সম্মানিত অভিভাবকদেরকে বলবো, কর্ম ও গুণ দেখে ছেলে মেয়েদের সম্বন্ধ দেওয়াই উত্তম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমার স্বামী বিদেশ যাবে, তাই তোমার টাকার প্রয়োজন, তাই তো? তাহলে শোনো, আমি তোমার সাথে একটি কাজ করতে চাই। যদি তুমি আমার সাথে এই কাজটি করো, তাহলে আমি তোমাকে টাকা ধার দেব। আমি বললাম, কি কাজ দেবরজি? হঠাৎ দেবরজি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর দেবরজি আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা, তোমাদের মাথা গরম হয়ে যাবে এবং তোমরা কাজ করতে বাধ্য হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা।
হ্যালো বন্ধুরা, আমি পরিমণি। আমার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে। বন্ধুরা, আমার স্বামী একজন কাঠমিস্ত্রি। সে যে পরিমাণ টাকা ইনকাম করে, কাঠমিস্ত্রির কাজ করে, তা দিয়ে আমাদের সংসার চলে না। আমাদের অভাবের সংসার। তারপরও চিন্তা করলাম, আমার স্বামীকে আমি বিদেশ পাঠিয়ে দিব, যাতে করে আমাদের ফ্যামিলি সচ্ছল হতে পারে। আমরা আমাদের ফ্যামিলির অভাব দূর করার জন্য আমার স্বামীকে বিদেশ পাঠানোর চিন্তাভাবনা করলাম। কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। তাহলে কি করব? ইদানিং মিস্ত্রির কাজও খুব একটা বেশি পাচ্ছে না। দেশে যেন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। প্রতি মাসে যে পরিমাণ টাকা আয় করে তা দিয়ে আমাদের সংসার চলে না, আরও বরঞ্চ ঋণ হয়। বাজারে দ্রব্যমূল্যের যে দাম, তা দিয়ে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়। খুব কষ্ট করে আমি আমার স্বামীকে নিয়ে সংসার চালাই। মনে মনে ভাবলাম, এভাবে তো আর আমাদের সংসার চলবে না। বাজারে যে জিনিসপত্রের যে দাম, তা দেখে মনে হচ্ছে সামনে আমরা বড় বিপদে পড়ে যেতে হবে। চোখে মুখে সর্ষে ফুল দেখতে পেলাম। গ্রামের একজন প্রবাসী ভিসা দেওয়ার অফার দেয়। আমার স্বামী বিদেশ যাওয়ার ইচ্ছে জাগল। ভিসা বাবদ 4 লক্ষ টাকা লাগবে। কিন্তু হাতে টাকাকড়ি বলতে মোটেও নেই। উপায়ন্ত না দেখে আমার ভাসুর সিরাজ মিয়ার মাধ্যমে ব্যাংক হতে বিভিন্ন মানুষের নামে 3 লক্ষ টাকা ম্যানেজ করা হলো। বাকি টাকার ব্যবস্থা কিভাবে করি, তাই চিন্তায় পড়ে গেলাম। কোনো পথ পাচ্ছিলাম না। একদিন আমি আর আমার স্বামী বসে আলোচনা করলাম যে শহরে আমার স্বামীর 2জন মামাতো ভাই থাকে। তাদের বাসায় গেলে কোনো সাহায্য পাওয়া যায় কিনা দেখা যেতে পারে। যেই ভাবা সেই কাজ। আমরা দিনক্ষণ ঠিক করে প্রথমে আমার দেবর বাসায় গিয়ে উঠলাম। আমার দেবর অবিবাহিত। সরকারি ভালো চাকরি করে। ভালো মাইনে পায়। তাছাড়া ভালো আউট ইনকাম তার। সেজন্য কোনো অভাব নেই বললেই চলে। সামনে বিয়ে করার প্ল্যান আছে বিধায় বিরাট আকারের একটি বাসা নিয়ে থাকেন। আমরা বিকেলে দেবরের বাসায় গিয়ে পৌঁছালাম। আমাদেরকে দেখে সে আশ্চর্য হয়ে গেল। সে বলল, আপনারা কোথায় হতে এলেন, কিভাবে এলেন, কি উদ্দেশ্যে এলেন? একসাথে অনেক প্রশ্ন করে আমাদেরকে বাসায় অভ্যর্থনা জানান। আমরা বাসায় ঢুকলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। দেবর বাড়ির সবার কথা জানতে চাইল। তাদেরও আমাদের বাড়ির সবার কথা তাকে জানালাম। আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার দেবর কাজের বুয়াকে আমাদের জন্য খাবার তৈরির নির্দেশ দিল। আমাদের উদ্দেশ্যের কথা এখনই বললাম না। রাতে খাওয়া দাওয়া সেরে বলল, প্ল্যান আছে। সন্ধ্যের সামান্য পরে আমার স্বামী বলল, আমি একটু আমার আরেক ভাইয়ের বাসা থেকে ঘুরে আসি। তারপর রাতে একসাথে খাওয়া দাওয়া করে কথা বলবো। দেবর বলল, রাতে ঠিক চলে আসবেন তো ভাইয়া? আমার স্বামী বলল, হ্যাঁ। তাহলে যান। শোনেন, যদি রাতে আপনি না আসেন, তাহলে আমি কিন্তু ভাবিকে আস্ত রাখব না বলে দিলাম। এই বলাতে আমরা 3জনেই অট্টহাসিতে ভেঙে পড়লাম। আমার স্বামী চলে গেল। আমি আমার শিশু বাচ্চাকে খাওয়ালাম এবং তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আমরা দেবর ভাবি সোফায় বসে টিভি দেখছিলাম। আর রাজ্যের নানা কথাতেই মশগুল হয়ে গেলাম। কথার ফাঁকে আমাদের উদ্দেশ্যের কথা বললাম। তোমার ভাই বিদেশ যেতে চায়, কিন্তু টাকার খুব অভাব। মোটামুটি টাকা জোগাড় করেছি। আরও 1 লক্ষ টাকা দরকার। তুমি দিতে পারবে ভাই? তাহলে আমাদের খুব উপকার হবে। আমি কথাটা উপস্থাপন করলাম। তারপর দেবর বলল, এত টাকা আমি একসাথে এখনো দেখিনি বলে দুষ্টুমির ছলে সোফায় কাত হয়ে পড়ে গেল। অভিনয় করার দরকার নাই বলে আমি তাকে টেনে তুললাম। এরপর আমরা রাতের খাবার খেয়ে নিলাম। আমার স্বামী সেদিন রাতে বাসায় আসলো না। তার জন্য অপেক্ষা করতে করতে আমরা শুয়ে রইলাম। নতুন জায়গা, তেমন ভালো ঘুম হলো না। সকালে স্বাভাবিকভাবে নাস্তা সেরে নিলাম। আমার স্বামী আসলে তাকে নাস্তা দিলাম। আমরা চলে যাবার প্ল্যান করলাম। তার আগে আবার একবার দেবকে টাকার কথা বললাম। দেব বলল, টাকা জোগাড় করতে আমার সপ্তাহখানেক সময় লাগবে। কখনো লাগবে তোমাদের টাকা? আমি বললাম, আগামী তারিখে 10 দিনের মধ্যে হলে আমাদের চলবে।
আমার স্বামীর দিকে লক্ষ্য করে বলল, তাহলে আগামী সোমবার তুমি আবার এসো। আমি কিছু টাকা দিতে পারব। বাকি টাকা তুমি অন্য কোথাও সংগ্রহ করতে পারো কিনা দেখ। আমার স্বামী কি যেন চিন্তা করল। তারপর বলল, তাহলে আমি তোর ভাবিকে রেখে যাই। তুই যত তাড়াতাড়ি পারিস টাকা জোগাড় হলে তোর ভাবিকে পাঠিয়ে দিস কেমন? আমি আপত্তি করলাম। আমার স্বামী আড়ালে নিয়ে আমাকে বলল, যদি আমরা কেউ সামনে না থাকি তাহলে সে টাকা দেওয়ার ভুলে যাবে। আর তুমি এখানে থাকলে এমন কিছু ঘটবে না। তুমি এখানে থাকো, টাকা যে কোনো উপায়ে আমাদের পেতে হবে। আমি বাড়ি যাই, দেখি বাকি টাকার কি ব্যবস্থা করা যায়। আর তুমি বুঝিয়ে সুঝিয়ে বেশি টাকা নিতে পারবে কি না দেখবে। আমি রয়ে গেলাম। আমার স্বামী চলে গেল। আমার স্বামীকে গাড়িতে তুলে দিয়ে 1 ঘন্টার মধ্যে দেবর ফিরে আসলেও দিনে কোনো প্রকার দুষ্টুমি করেনি। রাত হলো, সে রাতের কথা। কিছুক্ষণ পর বলছি, রাত প্রায় 9টা বাজল। আমরা রাতে খাওয়া দাওয়া সেরে নিলাম। এবার ঘুমানোর পালা। আমি আমার শিশু সন্তানকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম। আমি বিছানায় গিয়ে শুনলাম দেবর টিভি অন করে সোফায় আরাম করে বসল। বসে আমায় ডাকল, ভাবি সোফায় আসো। আমি কোনো জবাব না দিয়ে বিছানায় শুয়ে রইলাম। একবার আমাকে ডেকে সাড়া না পাওয়ায় সোফা হতে উঠে আসলো এবং আমাকে ভাবি ভাবি বলে ডাকতে লাগল। আমি সাড়া না দিয়ে পারলাম না। বললাম, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। এরপর সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কতক্ষণ ঘুমালাম জানি না, কেন আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভাঙ্গার আমি দেখতে পেলাম আমার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে অনেক বড় কিছু হয়ে গেছে আমার সাথে। বুঝতে পারলাম না ঘুমের মধ্যে কি ঘটনা ঘটে গেছে। মনে হচ্ছে আমার সাথে কেউ অন্য রকম কিছু করেছে। ভাবলাম আর থাকবো না, চলে যাব। আর আমার সাথে যে রাতে এইরকম হয়েছে তা আমি আমার দেবরকে কোনোভাবেই বুঝতে দেই নাই। না বোঝার ভান করলাম। তারপর সকালে নাস্তা খেলাম। মনে মনে ভাবলাম এখান থেকে চলে যাব। ঠিক সেই সময় আমার মনে পড়ল, এভাবে চলে গেলে স্বামীর টাকা জোগাড় হবে কিভাবে। নানান কথা ভাবতে ভাবতে সকাল 9টা বেজে গেল। আমার দেবর অফিসের যাবার জন্য প্রস্তুতি নিল। কিছুক্ষণ পর আমার দেবর অফিসে চলে গেল। আমি একা একা বাসায় বসে বসে টিভি দেখছিলাম আর আমার দেবর কখন আসবে তার পথ চেয়ে বসে রইলাম। অফিসে চলে যাওয়ার পর আমি সম্পূর্ণ একা বসে বসে টিভি দেখছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ল। দরজার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? বাহির হতে জবাব এলো, আমি কাজের বুয়া, তাই দরজা খুলে দিলাম। বুয়া পাক শাক সব শেষ করে আমার কাজ হয়ে গেছে বলে বিদায় নিয়ে চলে গেল। আমি আবার টিভি দেখায় মগ্ন হলাম। বেলা প্রায় 1টা বাজল। আমি স্নান করার জন্য প্রস্তুতি নিলাম। এমন সময় মোবাইলে বেজে উঠল। দৌড়ে গিয়ে রিসিভ করলাম। ওপার হতে আমার দেবর বলতে লাগল, ভাবি, আমি একজন 10,000 টাকা তোমাকে দিয়ে যাবে। তুমি টাকাটা রেখে দিওয়। লোকটা আমার খুব আপন। একটু ভালো করে মেহমানদারি করবেন। চা নাস্তা যা চায় তা দেবেন। কোনো কার্পণ্য করবেন না। বুঝলেন? টাকাগুলো আপনার জন্য। ঠিক আছি বলে দেবর ফোন রেখে দিল। আমি আবার টিভি দেখার জন্য সোফায় বসলাম। টিভিতে একটা ইংলিশ সিনেমা চলছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে দিলাম। এ কি দেখছি, সম্পূর্ণ এক নিগ্রো মানুষ। প্রায় 6 ফুট লম্বা। হাতের আঙুলগুলো যেন আমাদের বাঙালিদের হাতের বাহুর মতো। যেমন লম্বা তেমনি হ্যান্ডসাম। লোকটি বাংলায় বলল, আসতে পারি ভাবি? আমি হেসে বললাম, হ্যাঁ আসুন। লোকটি সরাসরি সোফায় গিয়ে বসল। তাড়াতাড়ি চা নাস্তা তৈরি করে তাকে পরিবেশন করলাম। সে আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। আর মাঝে মাঝে আমার দিকে কেমন করে যেন চেয়ে রইল। সেই নিগ্রো লোকটি আমাকে বলল, ভাবি যদি কিছু মেন না করেন, আসুন আমরা একটু গল্প কি। আমি বললাম, ঠিক ভাই। আমারও তার সাথে গল্প করতে ভালোই লাগছিল। মোট কথা, এই নিগ্রো লোকটিকে দেখে আমারও তখন মাথার মধ্যে শয়তানি কাজ করছিল। মনে মনে ভাবলাম,
ওই হালারটা যে শক্তি আজকে আমি একটু বিদেশিদের হাতে খাবো। দেখেব তারা কেমন পারে। আর তাছাড়া আমার স্বামীটা একেবারেই দুর্বল। তাই তাকে দেখে আমার খুব ইচ্ছা হলো। আবেগের বশবর্তী হয়ে তার সাথে গেছিলাম মাস্তি করতে। বাবারে বাবারে, এত ভয়ঙ্কর তারা! সেই রাতে আমি কোনো রকম জান নিয়ে ফিরছিলাম। মনে হচ্ছিল একটা পাহাড়ের উপর চাপা পড়ে গেছিলাম। সে তার কাজ করে আমার হাতে 10,000 টাকা আমার হাতে গুজে দিল। আমার খাতিরদারি তার নাকি বেশ ভালো লেগেছে। বিদায়ের সময় আমার কান্না এসে গেল। সে আমাকে বলল, কেঁদো না। যদি সম্ভব হয় আমি আবার একবার আসবা। তার চলে যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ভাবলাম সে যদি আমাকে সাথে নিয়ে নিত। বিকাল বেলায় আমার দেবর অফিস হতে ফিরে এসে লোকটির কথা জানতে চাইল। টাকা দিয়েছে কি না? বললাম, হ্যাঁ দিয়েছে। আমার দেব আশ্চর্য হয়ে আবার জানতে চাইলেন, তাহলে দিয়েছে? আমি বললাম, হ্যাঁ দিয়েছে। তো এতে আশ্চর্য হওয়ার কি আছে? আমার দেবর হেসে উঠে বলল, এমনি এমনি দেওয়ার কথা ছিল না। আমি কোনো কথা না বলে চুপ হয়ে রইলাম। আমার নীরবতাই সে যা বোঝার বুঝে গেল। আমাকে বলল, ভাবি, দুনিয়াটা বড়ই কঠিন। কেউ কাউকে এমনি এমনি টাকা দিতে চায় না। সবাই বিনিময়ে চায়। ভাবি, আপনার তো টাকা দরকার। আমি আপনাকে টাকা দেবার সব ব্যবস্থা করব। যদি আপনি আমার সাথে একটি কাজ করেন, তাহলে দেখবেন আপনার স্বামীর বিদেশ যাওয়ার টাকা 2 দিনেই জোগাড় হয়ে যাবে। তখন আমি বললাম, কি কাজ ভাই? তারপর আমার দেবর খুব আমতা আমতা করে বলতে লাগলেন। ভাবি, কিভাবে যে আপনাকে বলি। তারপরও বলছি, যেহেতু আপনার টাকার খুবই প্রয়োজন। তো ভাবি, যদি আপনি আমার সাথে, মানে, আমি যেভাবে বলি সেইভাবে বেশ কিছুদিন কাজ করেন, তাহলে আপনি অনেক টাকা পেয়ে যাবেন। আপনি শুধু, আমার একজন বিদেশি বন্ধু আছে, তাকে একটু খুশি করতে হবে। তাহলে দেখবেন সে খুশি হয়ে আপনাকে 2 লক্ষ টাকা দিবে। গতকালকে সে আমার মোবাইলে আপনার ছবি দেখেছে। আপনার ছবি দেখে আপনাকে উনার খুব পছন্দ হয়েছে। এখন আপনি যদি আমাকে সম্মতি দেন, তাহলে আমি তার সাথে কথা বলতে পারি। আমি মনে মনে ভাবলাম, আমার স্বামী বিদেশ যাওয়ার জন্য টাকাটা খুব জরুরি। আর তাছাড়াও কেউ এমনি এমনি আমায় টাকা দিবে না। বিনিময় ছাড়া কেউ কোনোদিন কিছু দিতে চায় না। তাই রাজি হয়ে গেলাম। আমি রাজি হওয়াতেই আমার দেবর অনেক খুশি হয়ে গেল। তারপর অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তার ধাক্কায় আমি পড়ে গেলাম। তারপর সে আমাকে কিছু একটা অন্যরকম আচরণ করা শুরু করল। আমিও কিছু বুঝেও না বোঝার ভান করলাম। কারণ আমার টাকাটা প্রয়োজন। আর এই সময়ে তার এই প্রস্তাবটা আমার কাছে খুব ভালো লাগলো। টাকাটা না পেলে হয়তো আমার স্বামী বিদেশ যেতে পারবে না। তাই আমি তার সাথে কাজ করতে বাধ্য হলাম। সারারাত কাজ করার পর সকাল হলো। সকলে সে আর আমি নাস্তা করলাম। তারপর দেবর আমাকে বলল, ভাবি, আপনি প্রস্তুতি থাকবেন। আজকে আমি আর আমার বন্ধুকে নিয়ে আসব। বাড়িতে একটা ছোটখাটো পার্টি হবে। আপনি খুব সাজুগুজো হয়ে থাকবেন। আমি বললাম, ঠিক আছে। তারপর আমার দেবর অফিস থেকে ফেরার সময় তার বন্ধু মিস্টার টিকলুকে নিয়ে বাসায় আসলো। ওমাগো, দেখতে একেবারে গিগ্রোদের মতো। অনেক হ্যান্ডসাম। দেখতে একবারে কালো কিটকিটে। আমি বললাম, ওমাগো, তার সাথে যদি আমি যাই, তাহলে তো আমি শেষ হয়ে যাব। যাই হোক, তারপরেও আমাকে যেতে হবে। কারণ তার সাথে যদি যাই, তাহলে সে আমাকে অনেক অর্থ দিবে, যা দিয়ে আমি আমার স্বামীকে বিদেশ পাঠাতে পারব। যাই হোক, সে রাতে পার্টিতে অনেক নাচ গান করলাম, যার ফলে মনটা অনেক ভালো হয়ে গেল। রাত যখন গভীর হলো তখন দেখি সে ওই কালো লোকটা কি যেন কাচ্ছে। তারপর আমাকে বলল, কি ভাবি, খাবেন নাকি? আমি বললাম, টিকলু ভাই, কি এটা? সে বলল, অনেক মজার একটা জিনিস, খেয়েই দেখেন না। তারপর ওইটা খাওয়ার পর আমি যেন পাগল হয়ে গেলাম। অন্যরকম একটা সুখের প্রয়োজন মনে হলো। বন্ধুরা, তারপর এই কালো কুচকুচে লোকটা আমার সাথে এক অন্যরকম আচরণ করা শুরু করলো।
আমিও তার কথায় সায় দিতে থাকলাম। কি বলবো বন্ধুরা, মানুষেরটা এত পাওয়ারফুল হয় না। মনে হচ্ছিল হিংস্র কোনো জানোয়ারের আক্রমণে পড়েছি। দিনটি ছিল আমার কাছে অনেক বিষাদময়। যদিও অনেক কষ্ট হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমার তখন আমার টাকাটা খুবই প্রয়োজন ছিল। পরিশেষে বন্ধুরা, তোমাদেরকে আমি একটি কথাই বলবো। মানুষ যখন বিপদে পড়ে, তখন অসম্ভব কাজ কেউ সম্ভব করে ফেলে। আমার ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। যাই হোক বন্ধুরা, এত কিছুর পরেও এখন আমার স্বামী সন্তান নিয়ে খুব ভালো আছি। আমার স্বামী এখন বিদেশে প্রচুর টাকা ইনকাম করে। স্বামীর সংসার এবং সন্তানদেরকে নিয়ে আমি এখন তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সকলেই আমার জন্য দোয়া করবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।